মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের এই পুরনো শহর। বাংলার নারীতে মুর্শিদাবাদের ইতিহাস সময় যেখানে থমকে গেছে, সেই ইতিহাস খুবই করুণ। এই শহরকে বিশ্বাসঘাতকতার শহর বলেও আখ্যায়িত করা হয়ে থাকে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। যে শহরের আনাচে কানাচে কান পাতলে শোনা যায় সেই পলাশির যুদ্ধের আর্তনাদ আর চাপা কান্না। আজকের এই মুর্শিদাবাদ ভ্রমণে তোমাদের সামনে তুলে ধরব এই শহরের করুণ ইতিহাস এবং একদিনের প্ল্যানিংয়ে কিভাবে ঘুরবেন এবং কোন কোন স্পটগুলো ঘুরে দেখবেন তারই সংক্ষিপ্ত বর্ণনা ওপারে থাকা ৬ ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আমি আজ শেয়ার করব। প্রথমতই আপনারা কিভাবে আসবেন এই মুর্শিদাবাদ শহরে। শিয়ালদা লালগোলা শাখার যে কোনো ট্রেনে সকালবেলার দিকে আপনারা মুর্শিদাবাদে আসতে পারেন। এছাড়াও রানাঘাট থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে করে মুর্শিদাবাদ আসতে পারবেন। এছাড়াও কলকাতা স্টেশন থেকেও কিন্তু মুর্শিদাবাদ যেতে পারবেন। স্ক্রিনে কিছু ট্রেনের সময়সূচি দেওয়া হলো। जागो रे देखो रे दुनियाए देखो रे नारा 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 जागो रे देखो रे दुनियाए देखो रे अंदर की बाहर की दुनिया ये देखो रे बाहर से लगती कड़वी कड़वी अंदर से मीठी पुड़िया रे रेले पे रेला है हर दिन ही मेला है नीम नमक कच्ची कैरी सी उड़ पारे सी दुनिया ये। চুলটুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা মুর্শিদাবাদের প্রথম স্পটে পৌঁছে গেছি, আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে জীবন্ত সমাধি। এক এক করে সব দেখব এবং তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে জীবন্ত সমাধি। মুর্শিদাবাদের প্রথমে এখানেই আমরা ঘুরবো, দেন তারপরে ওয়ান বাই ওয়ান ঘুরতে থাকবো। তো চলো। বেগম আজিমুন্নিসা ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর পালিত কন্যা। আজিমুন্নিসা বেগম সেই সময়কার অত্যন্ত প্রভাবশালী এক মহিলা ছিলেন। একবার তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এক হাকিম তার এই দুরারোগ্য অসুখ সারাতে সমর্থ হন। ওষুধের পথ্য হিসেবে তিনি যা দিয়েছিলেন শুনলে সকলের গায়ে কাঁটা দেবে। সেটি হলো, তিনি বেগমকে প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা অর্থাৎ হৃৎপিণ্ড খাওয়ার পরামর্শ দেন। হাকিমের কথা অনুযায়ী বেগম প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা খেতে থাকেন। কিছুদিন পর তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান, কিন্তু শিশুদের কলিজা খাওয়ার নেশা তাকে ঘিরে ধরে। এমনইভাবে বেশ কিছুদিন চলার পর খবরটি নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কানে ওঠে। শেষে যখন দেখা যায় ঘটনাটি সত্য, তখন তিনি এ ঘটনার শাস্তিস্বরূপ কন্যা আজিমুন্নিসাকে জীবন্ত সমাধি দেন। আবার অনেকের মতে নবাব সুজাউদ্দৌলা তার স্ত্রীকে জীবন্ত সমাধির আদেশ দিয়েছিলেন, কারণ তাদের দাম্পত্য সম্পর্ক একেবারেই ভালো ছিল না। তো এবার চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসিক ১১০০ কবরস্থান। ১১০০ কবরস্থান যেটা ছিল মির্জাফরের, সেখানে আমরা চলে এসেছি। তো এবার আমরা দেখবো হচ্ছে ১১০০ কবরস্থান। তার জন্য টিকিট প্রাইস আছে ১০ টাকা। চলো টিকিটটা কেটে নিয়ে তারপরে ভেতরে ঢুকছি। এই হচ্ছে টিকিট, ১০ টাকা প্রাইস, এক একটা টিকিট ১০ টাকা। চলো এবার ঢোকা যাক ১১০০ কবরস্থানে। নবাব মির্জাফরের দেয়া এই জায়গাটির নাম জাফরাগঞ্জ। এই কবরস্থানের ভিতরে শুধুমাত্র মির্জাফরের বংশধরদেরই কবর দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত বাইরের কাউকেই এই কবরে সমাধি দেওয়া হয়নি। আপনারা এখানে গেলে কনফিউজড হয়ে যেতে পারেন ভেতরে কার কবর কোনটা। তাই আপনাদের বোঝা এবং জানার সুবিধার্থে আপনারা সেখান থেকে একজন গাইডকে সঙ্গে নিয়ে নিতে পারেন।
ঘুরে শেষ করা যাবে না, এত কবর আছে এখানে। 1100টা কবর, ভাবতে পারছো? কেমন লাগছে দাদা? খুব সুন্দর, এত সুন্দর মানে ধারণা করার বাইরে। কিন্তু অনেক বাড়ি রাত্রিবেলা ঢুকতে পারলে হয় এই হ্যাঁ, মানে এত সব কভার করে রাত্রেবেলা বাড়ি ঢুকতে পারলেই হয়, এবং ওটাই হচ্ছে কথা। জানি না এখান থেকে কখন বেরোবো, এখনও সকালের ব্রেকফাস্ট করিনি, এখন ব্রেকফাস্ট করবো। এটা ভিজিট করার পরেই ভাবছি ব্রেকফাস্ট করব, আর হচ্ছে না, বহুত খিদে পেয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। চুলের অবস্থা খুব খারাপ। আমরা চলে এসেছি হচ্ছে আখড়াতে। এখানেরও টিকিট আছে, এখানের টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 20 টাকা করে। আর এখন এখান দিয়ে ঢুকবো, এই গেট দিয়ে আখড়াতে ঢুকবো। তো চলো। মুর্শিদাবাদ জেলার নসিপুর আখড়ার মোট 5টি রথ পরিক্রমা করে, 2টো কাঠের, 2টো পিতলের ও একটি রূপোর রথ। 254 বছরের প্রাচীন নবাবের জেলা মুর্শিদাবাদের লালবাগের নসিপুর আখড়ার রথ। এই রথযাত্রার মূল আকর্ষণ হল রূপোর রথ। নবাবী আমলে হাতির পিঠে রূপোর রথে করে জগন্নাথ দেব যেতেন মাসির বাড়ি, অর্থাৎ জগৎ শেঠের বাড়ি। সেসবই আজ ইতিহাস। 1168 বঙ্গাব্দ স্বামী রামানুজের শিষ্য লক্ষ্মণ দাস ও মনসারাম দাস ধর্ম প্রচারের জন্য মুর্শিদাবাদে এসে নসিপুরে এক আখড়া স্থাপন করেন এবং পরবর্তীতে রথযাত্রার সূচনা করে। সেই প্রথা মেনেই আজও আয়োজিত হচ্ছে প্রায় 254 বছরের প্রাচীন নসিপুর আখড়ার রথযাত্রা। সময়ের অভাবের জন্য আমরা নসিপুর রাজবাড়িটি ঘুরে দেখতে পারিনি। তোমরা আসলে অবশ্যই কিন্তু ঘুরে দেখবে। নসিপুর রাজবাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে আসে, এই সময় নেই। এখানে তোমরা অনেক কিছু ঐতিহাসিক জিনিসপত্র দেখতে পারবে। যেমন একটা ঐতিহাসিক জিনিস আছে আয়না, যে আয়নার সামনে তুমি দাঁড়ালে তোমাকে দেখতে পাবে না। মানে আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমি আমাকে দেখতে পাবো না, এটা একটা জিনিস আছে। বাট এখন দেখার অত টাইম নেই বলে আর ঢুকিনি। আবার আমার নেক্সট ডেস্টিনেশনে চলে যাবো। জগৎ শেঠের রাজবাড়িটাতেও ছিলাম, বাট ভেতরে ঢুকিনি। নসিপুর রাজবাড়ি আর জগৎ শেঠের রাজবাড়িটা ঢোকাটা হলো না, কারণ এখানে যদি ঢুকি তাহলে অনেক টাইম এখানে নষ্ট হয়ে যাবে। তো আমরা এখন সোজা চলে আসছি কাঠগোলাপ, ওখানে গিয়েই বেশিরভাগ সময়টা কাটাবো। তো চলো একেবারে কাঠগোলাতে গিয়েই দেখা হচ্ছে। এখানে তেমন কিছু আর জগৎ শেঠ রাজবাড়িতে দেখার কিছু নেই, বাট তোমরা যারা আসবে দেখতে পারো জগৎ শেঠ রাজবাড়ির মিউজিয়ামটা ঘুরতে পারো, ভালো লাগবে। বাট আমাদের সেহেতু সময় নেই, এর জন্য আমরা আর এটাকে স্কিপ করে গেছি। অবস্থা পুরো কেরোসিন, চুল ফুল হেলমেট পরে একদম শেষ হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে লুচি সবজি ছিল, খেলাম। আর যেটা সবথেকে খারাপ ব্যাপার সেটা হচ্ছে আমার ফোনের একদম চার্জ ডাউন হয়ে গেছিলো, 15% হয়ে গেছিলো। তা যে দোকানে ব্রেকফাস্ট করলাম সেই দোকান থেকে কোনো রকমে ফোনটা চার্জ দিলাম 50%। যেহেতু কাঠগোলাতে ঢুকছি, এখানে তো ভিডিও করতেই হবে, ব্লগ করতেই হবে। তো এখন যাচ্ছি, এখানে টিকিট ফিকিট সবই কাটবো, কাঠগোলা তোমাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি, কাঠগোলা, এগুলোই হচ্ছে মেন। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে। এখানে পার হেড হচ্ছে 30 রুপিস করে টিকিট কাটা হয়ে গেছে, মানে এক একজনের 30 টাকা করে। এখন আমরা ভেতরে ঢুকবো টিকিটটা দিয়ে। তো চলো গাইস, দেখতে থাকো। মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে মাত্র 4 কিলোমিটার উত্তরে আছে এই কাঠগোলা বাগান বাড়িটি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। জায়গাটার নাম কেন কাঠগোলা হলো, এই নিয়ে 2টি মত প্রচলিত আছে। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে। লোকে বলেন এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকেই এই নামটা এসেছে বলে মনে করেন অনেকে। অন্যদিকে বাগানবাড়ি ফুলের জন্যও কিন্তু বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা। এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগড়। লক্ষ্মীপদ, জগৎপদ, মহিপদ এবং ধনপদ, এরা ছিল 4 ভাই যারা এখানেই থাকতেন। এখানে একটি গুপ্তপথ আছে। কথিত আছে এই গুপ্তপথ ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত।
এই প্রাসাদ থেকে 2 কিলোমিটার দূরেই জগৎ শেঠের বাড়ি। জানা যায় প্রাসাদের এই গুপ্তপথ দিয়ে নাকি জগৎ শেঠের বাড়িতেও যাওয়া যেত। ইংরেজ বণিকরা আসা যাওয়া করতেন জগৎ শেঠের বাড়িতে। পলাশী পরবর্তী অনেক হঠকারী ঘটনারই সাক্ষী এ প্রাসাদ ও বাগান বাড়ি। আর যখন গোলাপ বাগানটায় ঢুকলাম, গোলাপের এত সুন্দর গন্ধ ধারণা করার বাইরে। প্রত্যেকটা কালারের গোলাপ তোমাদেরকে দেখালাম। আই হোপ অনেক বেশি তোমাদের ভালো লেগেছে। আর এখন যাচ্ছি হচ্ছে কাঠগোলার ভেতরেই পরেশনাথের জৈন মন্দির। এই মন্দিরে এখন আমরা যাচ্ছি। আদিনাথ মন্দির, যা পরেশনাথ মন্দির বা কাঠগোলা মন্দির নামেও পরিচিত, কাঠগোলা বাগানের বিশাল লীলাভূমির ভিতরে অবস্থিত। মন্দিরটি ভগবান অধীশ্বরকে উৎসর্গকৃত এবং পদ্মাসনের ভঙ্গিতে একটি 90 cm সাদা রঙের মূর্তি রয়েছে। মূর্তিটি অন্তত 900 বছরের পুরনো বলে মনে করা হয়। এর সাথে জৈন তীর্থঙ্করদের আরও 17টি মূর্তি এখানে রয়েছে। পরেশনাথের যে জৈন মন্দির আছে, এই জৈন মন্দিরের সামনেই বোটিং করা যায়। এই বোটিং হচ্ছে, এই বোটিং হচ্ছে সব। ভালোই লাগছে ভেতরটা, পুরো বাগান বাড়ি, একদম নবাবের আমলের। এটিই হলো দেওধি বা বিশ্বাসঘাতক গেট, কারণ এটি ছিল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের বাসস্থান। মীর জাফর পলাশীর যুদ্ধে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই কাজটিকে হিন্দিতে নমক হারামি বলে বর্ণনা করা হয়েছে। তিনি দেশভাগের আগে শুধু বাংলার নয়, সমগ্র ভারতের প্রধান অপরাধী হিসেবে বিবেচিত হন। অ্যাকচুয়ালি মীর জাফরের গেটে আর নামিনি, কারণ ওখানে আর দেখার কিছু নেই, আর ভেতরে প্রবেশ নিষেধ। শুধু গেটটুকুই যা দেখার আছে, আর কিছু দেখার নেই। আমরা তাই বাইক থেকে দেখে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এবার হাজারদুয়ারি। তো হাজারদুয়ারিতে অনেকক্ষণ থাকতে হবে, ঘুরবো ফিরবো। তো চলো হাজারদুয়ারি গিয়ে একেবারে দেখা হচ্ছে। আর আমার ফোনে একদম চার্জ নেই, এখন মনে হয় 27% চার্জ আছে। তো এই চার্জে আমাকে সারাটা দিন চালাতে হবে। তো যাই হোক গাইস, ফাইনালি চলে এসেছি হচ্ছে হাজারদুয়ারি। এই হচ্ছে হাজারদুয়ারি। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি হাজারদুয়ারি। আর কিছু ইনফরমেশন ছোট, এখানে পার পার্সন টিকিট হচ্ছে 25 টাকা করে। সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। তাহলে তোমরা যারা ঘুরতে আসবে তারা সকাল 9টা থেকে বিকেল 4:30-এর মধ্যে, নয়তো টিকিট কিন্তু আর পাওয়া যাবে না। নবাবী ইতিহাস কথা বলে এই হাজারদুয়ারি প্রাসাদে। নবাব নাজিব হুমায়ুন যা তৈরি করেছিলেন এই হাজারদুয়ারি। 1829 সালে তিনি এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গোটা স্থাপত্যের রূপকার ছিলেন ডানকান ম্যাগলিউড। দেখলেই বোঝা যায় এই প্রাসাদের স্থাপত্যশৈলী ইউরোপীয় ঘরানা, বিশেষ করে ইতালীয় রীতির সৌধগুলোর সঙ্গে প্রচুর মিল। 1837 সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারির নির্মাণ কার্য শেষ হয়। 41 একর জায়গা নিয়ে এই প্রাসাদটি দাঁড়িয়ে আছে। 1000টা দরজা আছে বলে এর নাম হাজারদুয়ারি। অবশ্য দরজাগুলির মধ্যে 100টাই নকল, তবে চট করে দেখে নকল দরজাগুলোকে চিহ্নিত করা বেশ মুশকিল। দেয়ালের মধ্যে এমনভাবে ডিজাইন করা, বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজার মতো মনে হবে। দুর্গপ্রাসাদে যদি হঠাৎ করে শত্রুরা আক্রমণ করে বসে, তাদের বিভ্রান্ত করার জন্যই নকল দরজাগুলো বানানো হয়েছিল। সাধারণভাবে প্রাসাদটি হাজারদুয়ারি নামে প্রচলিত হলেও হুমায়ুন যা একে বড় কুঠি নামেই ডাকতেন। সামনের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইমামবাড়া, আর আমার ঠিক পিছনে এইখানে যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাজারদুয়ারি মেন। ওটা ইমামবাড়া, এটা হাজার। তো গাইস, এ হচ্ছে আমার অয়নদা। অয়নদায় যে হাঁটছে ইট গুনতে গুনতে, বলছে এখানে কটা ইট আছে দেখবো। মানেটা কি? আরে কেনা কে চাতে হো? মানেটা হচ্ছে এখানে রাজারা তো আসতো, রাজারা যখন এই যে 1000টা দুয়ার তৈরি করে গেছে, তা আমি নয় 1000টা ইট তৈরি করে যাবো। ইট না, 1000 না, আমি 1 লক্ষ ইট তৈরি করে যাবো। তো গাইস, আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি।
মতিঝিল। তো এখানেও প্রবেশ মূল্য 30 টাকা মাত্র, দুটো টিকিট হয়েছে 30-60 টাকা। তো চলো মতিঝিল পার্কটা ঘোরা যাক এবারে। বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের মতিঝিল এক কালো অধ্যায়ের নাম। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা মতিঝিল প্রাসাদ থেকেই প্রণয়ন করা হয়েছিল। ইংরেজদের কাশিমবাজার কুঠি ও মতিঝিলের ঘোষিটি বেগমের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে হটিয়ে ইংরেজদের অধীনস্থ মির্জাফরকেই বসানোর ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্র সফলও হয়। কথিত রয়েছে মতিঝিল প্রাসাদের বেগমকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়। সেই মতিঝিল আজও রয়েছে, নেই শুধু সেদিনের সেই প্রাসাদ। দামি পাথরের প্রাসাদ আজ মাটির সঙ্গে মিশে একাকার। মতিঝিলের সেই ষড়যন্ত্র প্রাসাদ যেন আজ লজ্জায় মুখ লুকিয়েছে মাটির গভীরে। মতিঝিলের বর্তমান আয়তন 1050 বিঘা। ঐতিহাসিক নমুনা বলতে এখানে রয়েছে একটি মসজিদ, সমাধিক্ষেত্র ও মতিঝিল হ্রদ। ঘোষেটির প্রাসাদ আজ নিশ্চিহ্ন। একদিন যে প্রাসাদে বসে বাংলার বিরুদ্ধে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তারই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এ প্রজন্ম জানছে সেই ইতিহাস। মাঝে কেটে গেছে 260 বছর। মহাকালের নিয়মে এ তেমন বেশি কিছু নয়। ইতিহাস তো ফিরে আসবেই, সে 1000 বছর পরে হলেও। তো গাইস, গতকাল রাত্রে আমি অয়নদার বাড়িতে স্টে করেছি। লাস্ট মোমেন্টে আর মায়াপুর থেকে মুর্শিদাবাদের যে ব্লগ লাস্ট মোমেন্টে আর কন্টিনিউ করতে পারিনি। তার প্রধান দুটো কারণ, একটা হচ্ছে অয়নদা আর বাইক চালাতে পারছিল না, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ফোনে একদম চার্জ ছিল না। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।